যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও ইরানের বিরুদ্ধে কঠোর যুদ্ধের হুমকি দিচ্ছেন, সেই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পই এখন আবার নতুন চুক্তির পথে হাঁটতে চাইছেন। যুদ্ধের ময়দানে শক্তির প্রদর্শন, একের পর এক হুমকি, সবকিছুর পর হঠাৎ কেন আলোচনার টেবিলে ফিরতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাহলে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধের হিসাব আমেরিকার পরিকল্পনা অনুযায়ী এগোয়নি, নাকি মধ্যপ্রাচ্যের বাস্তব পরিস্থিতি ট্রাম্পকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? আর ঠিক এই সময়ই আরেকটি বিস্ফোরক খবর সামনে এসেছে। সৌদি আরব কি আবার ইয়েমেনের মাটিতে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে? একদিকে ট্রাম্প যুদ্ধবন্ধের জন্য নতুন সমঝোতার পথ খুঁজছেন, অন্যদিকে ইয়েমেনকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সামরিক এক উত্তেজনা। তাহলে কি মধ্যপ্রাচ্য শান্তির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, নাকি এটি আরো বড় সংঘাতের আগে একটি কৌশলগত বিরতি? আজকের বিশ্লেষণে আমরা দেখব ট্রাম্প কেন চুক্তির দিকে ফিরছেন, সৌদি কেন ইয়েমেনের দিকে সেনা পাঠানোর কথা ভাবছে, এবং এর পেছনে মধ্যপ্রাচ্যের আসল খেলা কোথায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্সের একটি গুরুত্বপূর্ণ শিরোনাম দেখুন: ডোনাল্ড ট্রাম্প সেস গুড চান্স অফ ইরান নিউক্লিয়ার ডিল আফটার ডেলিং স্ট্রাইক। অর্থাৎ সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির সম্ভাবনার কথা বলছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন? কেন সেই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প, যিনি কিছুদিন আগেও ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছিলেন, আজ তিনি আবার আলোচনার টেবিলে বসার কথা বলছেন? যে ট্রাম্প মনে করেছিলেন সামরিক শক্তির মাধ্যমে ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করা সম্ভব, সেই ডোনাল্ড ট্রাম্প কি কোথাও গিয়ে বদলে গেল? কারণ রাজনীতির ময়দানে একটি কথা সবসময় সত্য: যে পক্ষ যুদ্ধ শুরু করে সবসময় সেই পক্ষই নিজের পছন্দের জায়গায় যুদ্ধ শেষ করতে পারে না। ইরানের সঙ্গে এই সংঘাত এখন আর শুধুমাত্র দুটি দেশের সামরিক শক্তির লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি, তেলের বাজার, মিত্র দেশগুলোর অবস্থান এবং বিশ্ব শক্তির হিসাব। শুরুতেই অনেকেই ভেবেছিলেন আমেরিকার বিশাল সামরিক শক্তির সামনে ইরান হয়তো বেশি দিন টিকতে পারবে না, কিন্তু সময় যত এগিয়েছে ততই দেখা যাচ্ছে এই সংঘাত আগের মতো সহজ সমীকরণে চলছে না। ডোনাল্ড ট্রাম্প এখন চুক্তির কথা বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুক্তি কি শক্তির জায়গা থেকে করা হচ্ছে, নাকি পরিস্থিতির চাপে নতুন পথ খুঁজতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে? আর এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। কারণ যদি ট্রাম্প সত্যি ইরানের সঙ্গে সমঝোতার পথে এগিয়ে যান, তাহলে তার প্রভাব শুধু ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সরাসরি প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যের উপর। বিশেষ করে সৌদি আরব, ইয়েমেন এবং হুতি ইস্যুতে তৈরি হতে পারে নতুন এক জটিল সমীকরণ। কারণ ঠিক এই সময়ই আরেকটি খবর সামনে এসেছে: সৌদি আরব ইয়েমেন ইস্যুতে আবারও কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একদিকে ট্রাম্প যুদ্ধের বদলে চুক্তির কথা বলছেন, অন্যদিকে সৌদি কেন ইয়েমেনের দিকে সামরিক পদক্ষেপের কথা ভাবছে? এই দুই ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে, নাকি মধ্যপ্রাচ্য আরো বড় কোনো পরিবর্তনের সূচনা হয়ে গেছে? কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই নতুন অবস্থান হঠাৎ করে আসেনি, এর পেছনে রয়েছে একাধিক সামরিক এবং কূটনীতিক হিসেব। যে কোনো বড় সংঘাতে প্রথমে দেখা যায় শক্তির প্রদর্শন, কড়া হুমকি দেওয়া হয়, প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু সময় যত গড়ায় তখন আসল পরীক্ষা শুরু হয়, কে কতটা চাপ সহ্য করতে পারে। ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতিতে ঠিক তেমনই একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করতে, কিন্তু ইরানও বুঝিয়ে দিতে চাইছে এই সংঘাত শুধু সামরিক শক্তির হিসাব দিয়ে শেষ হবে না। আর এখানেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে: যদি আমেরিকা এবং ইরান আলোচনার পথে এগিয়ে যায়, তাহলে সেই পরিবর্তনের প্রভাব পড়বে কার উপর সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হতে পারে সৌদি আরব এবং ইয়েমেন। কারণ ইয়েমেনের হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সৌদি আরবের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সৌদি আরব চায় তার সীমান্ত নিরাপত্তা রক্ষা করতে এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, অন্যদিকে হুতির সঙ্গে সংঘাত পুরোপুরি শেষ হয়নি। আর এখন যখন ইরান আমেরিকার সম্পর্ক নতুন মোড়ে দাঁড়িয়েছে, তখন ইয়েমেন ইস্যু আবার সামনে চলে এসেছে। সৌদি said to gear up for ground invasion against Iran backed Houthis in Yemen। এর অর্থ হলো ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেখুন, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল যে তথ্য সামনে এনেছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব আবারও ইয়েমেনের ইস্যুতে সামরিক বিকল্প নিয়ে ভাবছে।
অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথ খুঁজছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত সৌদি আরব এবং হুতিদের মধ্যে উত্তেজনা নতুন করে সামনে চলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই সময় সৌদি আরব কেন ইয়েমেনের দিকে আবার সামরিক পদক্ষেপের কথা ভাবছে? এর উত্তর বুঝতে হলে মনে রাখতে হবে, ইয়েমেনের হুতি সংকট শুধু একটি স্থানীয় সংঘাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সৌদি আরবের নিরাপত্তা, ইরানের আঞ্চলিক প্রভাব এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। হুতিরা দীর্ঘদিন ধরে ইয়েমেনের বড় একটি অংশে নিজেদের প্রভাব ধরে রেখেছে। একই সঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা সৌদি আরবের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের আশঙ্কা হলো, যদি ইয়েমেনে হুতিদের অবস্থান আরো শক্তিশালী হয়, তাহলে শুধু সীমান্ত নিরাপত্তা নয়, পুরো অঞ্চলের শক্তি ভারসাম্য পরিবর্তিত হতে পারে। আর এখানেই ইরানের বিষয়টি সামনে আসে, কারণ সৌদি আরব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে হুতিদের পেছনে ইরানের সমর্থন রয়েছে, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে এবং হুতিদের ইয়েমেনের নিজস্ব শক্তি হিসেবে তুলে ধরে। তাহলে এখন বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির পথে এগিয়ে যান, তাহলে সৌদি আরবের কৌশল কি বদলে যাবে? কারণ ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কে পরিবর্তন হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোও নতুন করে হিসাব করতে হবে। সৌদি আরব কি তখন কূটনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আবারও সামরিক শক্তির পথ বেছে নেবে? কারণ অতীতের অভিজ্ঞতা বলছে, ইয়েমেনের মতো জটিল সংঘাতে সামরিক অভিযান শুরু করা সহজ হলেও সেটিকে সফলভাবে শেষ করা অনেক কঠিন। আর এ কারণেই ট্রাম্পের সম্ভাবনা, ইরান চুক্তি এবং সৌদি আরবের ইয়েমেন নীতি, দুটি বিষয় এখন একই সূত্রে এসে মিলেছে। একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধের বদলে আলোচনার পথ খুঁজছে, অন্যদিকে সৌদি আরব নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত সামনে দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য কি নতুন কোনো সমতার যুগ শুরু হতে যাচ্ছে, নাকি এই পরিবর্তনের আড়ালে আরো বড় সংঘাতের প্রস্তুতি চলছে? তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ট্রাম্পের এই অবস্থানকে শুধু শান্তির উদ্যোগ হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা যাবে না। কারণ এর আগেও দেখা গেছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, সামরিক চাপের কথা বলছে, আবার পরে আলোচনার পথ খোলা রেখেছে। অর্থাৎ ওয়াশিংটনের কৌশল দুটি বিষয় একসঙ্গে কাজ করছে, একদিকে সর্বোচ্চ চাপ সৃষ্টি করা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সুযোগ রাখা। আর এখানেই প্রশ্ন উঠছে, যদি সামরিক পদক্ষেপই একমাত্র সমাধান হতো, তাহলে বারবার আলোচনার দরজা খোলা হচ্ছে কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি বড় হিসেব। প্রথমত, ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান শুধু একটি দেশের উপর হামলা নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। দ্বিতীয়ত, ইরানের জ্বালানি অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে বিশ্ববাজারে তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর বড় প্রভাব পড়তে পারে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো চায় না যে মধ্যপ্রাচ্য এমন একটি সংঘাত শুরু হোক যার নিয়ন্ত্রণ পরে কঠিন হয়ে দাঁড়ায়। আর এই কারণেই ট্রাম্প হয়তো সামরিক চাপ এবং কূটনীতির মধ্যে একটি ভারসাম্য তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে অন্যদিকে ইরানেরও অবস্থান গুরুত্বপূর্ণ। তেহরান বারবার বলে আসছে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। একই সঙ্গে তারা এটাও জানে, দীর্ঘমেয়াদী সংঘাত দেশের অর্থনীতি ও নিরাপত্তার উপর বড় চাপ তৈরি করতে পারে। তাই দুই পক্ষের অবস্থানের মধ্যে একটি বিষয় পরিষ্কার, দুজনই নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে। এখন বড় বিষয় হলো, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়, তাহলে ইয়েমেনের হুতি ইস্যুর ভবিষ্যৎ কি হবে? কারণ হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত শুধু সামরিক নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক সংকট। সৌদি আরব চাইবে ইয়েমেন থেকে এমন কোনো হুমকি না থাকুক যা তাদের সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। অন্যদিকে হুতিরাও চাইবে নিজেদের রাজনৈতিক ও সামরিক অবস্থান ধরে রাখতে। তাই ইরান আমেরিকা সম্পর্কের পরিবর্তন হলেও ইয়েমেনের সমস্যার সমাধান রাতারাতি হবে এমনটা মনে করার কারণ নেই। বরং আগামী দিনগুলোতে সবচেয়ে বড় পরীক্ষা হবে, এই অঞ্চলের দেশগুলো যুদ্ধের পথে বেছে নেয় নাকি আলোচনার মাধ্যমে নতুন কোনো ভারসাম্য তৈরি করে। তাই এখন সবচেয়ে বড় বিষয় হলো, আগামী দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাবে। যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়, তাহলে প্রথম প্রভাব পড়বে আঞ্চলিক শক্তির ভারসাম্যে। কারণ এতদিন মধ্যপ্রাচ্যের রাজনীতি যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ ছিল অন্যতম প্রধান সংঘাতের কেন্দ্রবিন্দু। এ সম্পর্কে পরিবর্তন হলে সৌদি আরব, ইসরায়েল এবং অন্যান্য মিত্র দেশগুলোকে
নতুন করে নিজেদের কৌশল সাজাতে হবে। তো একটি বিষয় মনে রাখতে হবে, একটি চুক্তি মানে সব সমস্যার সমাধান নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীত সম্পর্ক দেখিয়েছে আলোচনা এবং উত্তেজনা, দুই পরিস্থিতি বারবার ফিরে এসেছে। তাই এখন সবচেয়ে বড় পরীক্ষা হবে এই সম্ভাব্য সমঝোতা কতটা স্থায়ী হবে এবং এর প্রভাব বাস্তবে কতটা দেখা যায়। অন্যদিকে ইয়েমেনের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ, কারণ হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত শুধু সামরিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক সমাধান, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়। যদি সৌদি আরব আবার বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি শুধু ইয়েমেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে পুরো লোহিত সাগর অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার উপর। আবার যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধানের পথ তৈরি হয়, তাহলে সেটি হতে পারে দীর্ঘদিনের সংঘাত কমানোর একটি সুবর্ণ সুযোগ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ট্রাম্পের এই চুক্তির চেষ্টা কি সত্যি শান্তির পথ খুলে দেবে, নাকি এটি শুধু সাময়িক কৌশলগত বিরতি? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যুদ্ধের হুমকি এবং আলোচনার টেবিল দুটি একই কৌশলের অংশ হয়ে থাকে। একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। এই দুই পথ ব্যবহার করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করে বড় শক্তিগুলো। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ইরানের এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা আনে, নাকি নতুন কোনো সংঘাতের পথ তৈরি করে। কারণ মধ্যপ্রাচ্যের একটি সিদ্ধান্ত শুধু ওই অঞ্চলের জন্য নয়, এর প্রভাব পড়বে পুরো বিশ্বের জ্বালানি বাজার, নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতিতে। তাই আগামী দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নজর থাকবে তিনটি বিষয়ের উপর। প্রথমত, যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার অগ্রগতি। দ্বিতীয়ত, সৌদি আরব ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনার আগামী ভবিষ্যৎ কি। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান কিভাবে পরিবর্তন করে। এখন সময় বলে দেবে এটি কি সত্যি শান্তির পথে নতুন শুরু, নাকি বড় কোনো সংঘাতের আগে একটি সামরিক বিরতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী লাইভে। আল্লাহ হাফেজ।